নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন শ্রুতি পুস্তক, রানীচন্দ রচিত গুরুদেব। পাঁচ। গুরুদেব বিশ্বস্রষ্টার সৃষ্টিতে এক পরম বিস্ময়। তাঁর কথা কি আমি ধরতে পারি না বলতে পারি? আমি সেদিক দিয়েই যাব না। সে কথা বলবেন গুণী জ্ঞানীরা। আমি শুধু বলবো সেই মানুষটির কথা, যে মানুষ আমার ঘরের পাশের মানুষ, আমার নিত্য প্রতিবেশী, আমার সুখ দুঃখের সাথী। যে মানুষ আমায় আগলে রেখেছিলেন আপন ছায়া দিয়ে, বাইরের ঝঞ্ঝাট তাপ হতে বাঁচিয়ে। কচি পাতার স্তবক হয়ে দুলেছি কেবল যার প্রাণ ঢালা স্নেহে। 4 বছর বয়সে বাবাকে হারিয়েছি, কিন্তু পিতৃস্নেহের অবারণ দাক্ষিণ্য গুরুদেবের কাছেই পেয়েছি। সেই তাঁরই কথা কেবল বলবো আমি। কত দিকে লক্ষ্য থাকত গুরুদেবের। আমি বাড়িতে নেই, বন্ধু অতিথি এসেছেন বাড়িতে। নিজে খোঁজ খবর নিতেন, কথা বলতেন, গল্প করতেন, কখনো কখনো খাওয়াতেনও তাদের ডেকে নিয়ে গিয়ে। আমি বাড়ি ফিরে এলে বলতেন, জানো, তোমার বাড়িতে আজ চীনে প্রফেসর তাঁর স্ত্রী পুত্র নিয়ে এসেছিলেন খানিক আগে। আমি ওদিক থেকে বেরিয়ে ফিরছিলুম, ওদের বারান্দায় বসে থাকতে দেখে তোমার বাড়িতে থেমে তোমার হয়ে গল্প গুজব করলুম। ওদের বললুম, তোমরা যদি গৃহস্বামিনীর জন্য অপেক্ষা করো তবে ভুল করবে। তিনি এখন কোথায় গেছেন, কখন ফিরবেন, তার কি কিছু স্থিরতা আছে? বুদ্ধিমানের কাজ হবে যদি আমার এই মোটরে করে তোমরা বাড়ি ফিরে যাও। উত্তরায়ণে কোণার্কই কোণের বাড়ি। তার পাশে প্রায় গায়ে লাগা মৃন্ময়ী, মাটির দেওয়াল, খড়ের চাল, বাংলো ধরনের বাড়ি। এই মৃন্ময়ীতে এসে বিয়ের পর আমরা নতুন সংসার পাতলাম। একখানি মাত্র ঘর, ঘরের আধখানা জুড়ে ফরাস পাতা। দিনের বেলা বসি, রাত্রে তার উপরে বিছানা পেতে সেটাই শোবার ঘর করি। আর বাকি আধখানায় খাবার টেবিল সাজানো থাকে। ঘরের 3 দিকে বারান্দা, একদিকের বারান্দা ঘিরে স্নানের ঘর, কাপড় রাখবার ঘর, দক্ষিণ পশ্চিম কোণে একটি ছোট খুপড়ি, ভাঁড়ার রাখি, আর স্টোভে তোলা উনুনে সেখানে রান্না করি। গুরুদেব থাকেন কোণার্কে, ধরতে গেলে একই বাড়ি, মাঝখানে মাত্র 3 হাত চওড়া লাল কাঁকর ফেলা সরু পথটুকু। নাওয়া খাওয়া ঘুম ছাড়া বাকি প্রায় সব সময়টা গুরুদেবের কাছাকাছি থাকি। যেটুকু সময় না থাকি তিনি জানেন কোথায় আছি, কেমন আছি, কি কাজ করছি। বরাবর দেখেছি আশ্রমে কোনো অতিথি এলে গুরুদেব তাকে আপন ঘরের অতিথি বলেই জানতেন। নিজে তার সুখ সুবিধের খবরাখবর নিতেন ক্ষণে ক্ষণে, একে ওকে অতিথির কাছে পাঠাতেন। যেন তাঁর বিভূঁই বলে না মনে হয় আশ্রমকে, অপরিচয়ের আভাস না জাগে মনে। আমাদেরও তিনি শেখাতেন সেভাবে। এমনকি বিদেশি ছাত্রছাত্রী যারা আসতো তাদের সম্বন্ধে বলতেন, দেখ, এরা সব দূর দেশ থেকে এসেছে। এরা যে আপন আপন ঘরবাড়ি ছেড়ে বিদেশে এসেছে সেটা যেন বুঝতে না পারে। এরা যেন আপন গৃহ পায় তোদের ঘরে ঘরে, এইটে দেখিস। বলতে বলতে মনে পড়ল, একবার আমাদের এক বন্ধু অতিথিকে নিয়ে কি কাণ্ড হয়েছিল। মৃন্ময়ীতে সংসার পাতবার দিন কয়েক বাদে একদিন মাঝরাত্রির ট্রেনে আমার স্বামীর এক বন্ধু হঠাৎ এসে উপস্থিত। বিলেতে পড়তে পড়তে 2 মাসের ছুটিতে দেশে এসেছেন, শুনেছেন অনিল বিয়ে করেছে, নতুন বউ দেখতে তক্ষুনি ছুটলেন। রাত দুপুরে 2 বন্ধুতে হই হই আহ্লাদ। যা ছিল ঘরে খাবার তাই খাইয়ে তাকে শুতে দেওয়া হলো সামনের বারান্দায়। পরদিন ভোরের গাড়িতেই ফিরে যাবেন, তাই এক কাপড়েই চলে এসেছেন। রাত্রে পরে শোবার জন্য উনি আমার একখানি ছাপানো শাড়ি দিলেন বন্ধুকে লুঙ্গির মতো করে পরতে। বন্ধুও তাই পরে শুয়ে পড়লেন, আমরা ঘুমোলাম ঘরে। মৃন্ময়ীর বারান্দার পাশ ঘেঁষে কোণার্কের পূব বারান্দা পূবের দিকে আরও খানিকটা এগিয়ে এসেছে। গুরুদেব ভোর রাত্রে উঠে এসে রোজ বসেন এই পূব বারান্দায়। সেদিনও এসে বসলেন। তখনও চারদিক আবছা অন্ধকার। বনমালী গুরুদেবের চা এনে সামনের টেবিলে সাজাচ্ছে। গুরুদেব একবার এদিকে তাকিয়ে দেখলেন মৃন্ময়ীর বারান্দার খাটে মশারি ফেলা। বুঝলেন কোনো অতিথি এসেছেন গত রাত্রে। দেখে গুরুদেব একবার কাশলেন।
গুরুদেবের সাড়া পেয়ে বন্ধু জাগলেন, জেগে উঠে বিছানার উপরেই বসে রইলেন। মশারির ভিতর তাঁকে বসে থাকতে দেখে গুরুদেব ডাক দিলেন, ওহে অতিথি, তুমি আমার সঙ্গে চা খাবে, এসো। অতিথি আসবেন কি করে গুরুদেবের সামনে? পরনে যে তার বোম্বাই প্রিন্টের রংচঙে শাড়ি। কিছু না বলে মশারির ভিতরেই নড়ে চড়ে বসলেন। গুরুদেব আবার ডাকলেন, এসো অতিথি, উঠে এসো, চা যে ঠান্ডা হয়ে যাবে। বন্ধু তেমনি অবস্থায় বিছানায় বসে উসখুস করতে লাগলেন। আমরা প্রথম থেকেই সব টের পাচ্ছিলাম আর মজা দেখছিলাম। এদিকে ঘরের দরজা বন্ধ, সে যে ঝট করে এক লাফে নেমে ঘরে ঢুকে সাজ বদলে নেবে সেই উপায় নাই। এ অবস্থায় মশারি তবু তো একটা আবরণ। ওদিকে গুরুদেব বলছেন, ওহে অতিথি শোনো, গৃহস্বামিনীর উঠতে এখনো অনেক দেরি, বুদ্ধিমান হও তো চলে এসো এখানে। গৃহস্বামিনীর হয়ে অতিথি সেবা আমি করেই থাকি, এসো এসো, লজ্জা নেই এতে। গুরুদেব ডেকেই চলেছেন। জাগ্রত অবস্থায় বিছানায় বসে আছে, অথচ গুরুদেবের ডাকে সাড়া দিতে পারছে না, উঠে দাঁড়াচ্ছে না। এক মহা সংকটজনক অবস্থা তার তখন। গুরুদেবী বা কি মনে করছেন? বন্ধু প্রায় কাঁদো কাঁদো চাপা স্বরে ঘরের ভিতরে ওকে উদ্দেশ করে কেবলই বলছেন, এই অনিল, জাগ না ভাই, ওঠ না, একবার ঘরের দরজাটা খুলে দে না। আর গুরুদেব বলছেন তাকে, আর কেন দেরি করছো অতিথি, এসো এবারে। এইভাবে কিছুক্ষণ কাটবার পর উনি উঠে দরজা খুলে দিলেন। বন্ধু এক লাফে ঘরে ঢুকে সাজবদল করে নিয়ে গুরুদেবকে প্রণাম করে চা খেতে বসল। একটু পরে উনিও গিয়ে যোগ দিলেন। তারপর শাড়ির রহস্য নিয়ে হাসাহাসির একটা ধুম পড়ে গেল কোণার্কের বারান্দায়। একদিনের জন্য এসে বন্ধু সেবার 2 সপ্তাহ কাটিয়ে গেলেন আশ্রমে। দুবেলা গুরুদেবের কাছেই চা খেতেন। চা খেতে খেতেই কত নতুন গান শিখলেন সেবারে। গানের দরাজ গলা ছিল বন্ধুর। গুরুদেব তাঁর গান শুনে খুশি হতেন। প্রতাপ বসু তাঁর নাম। কিছুদিন আগেও কলকাতায় পাবলিক প্রসিকিউটর ছিলেন। আমাদের কাছে কোন অতিথি এলেন, কখন এলেন, তাদের খাবার কি ব্যবস্থা হলো, সবকিছুর খোঁজ রাখতেন গুরুদেব। পরপর জুতোর সারি বারান্দায় দেখেই বুঝতেন। বৌঠানকে বলতেন, অনেক অতিথি এসছে ওদের ঘরে, রানী একলা পেরে উঠবে না, তুমি বরং কিছু রান্না করিয়ে পাঠিয়ে দিও বৌমা। কখনো নিজের খাবার হতে মাছের বাটি, তরকারির বাটি পাঠিয়ে দিতেন আমাদের ঘরে। মৃন্ময়ীর সেই একটি ঘরেই কত অতিথি আসতেন আমাদের। অতিথি বরাবরই এসেছেন, তবে গুরুদেব যতদিন আমাদের মাঝে ছিলেন অতিথির যেন স্রোত বইত। সংসার যেন অতিথিরই জন্য, এইটাই ধরে নিয়েছিলাম। মনে পড়ে দলে দলে জানা অজানা অতিথি এসেছেন, ফরাস জুড়ে তাঁদের বিছানা করে দিয়েছি, নিজে ভাড়ার ঘরে একটা মোটা চাদর জড়িয়ে শুয়ে রাত কাটিয়ে দিয়েছি। জানলার ফাঁক দিয়ে উত্তুরে হাওয়ায় হাড় কাঁপানো শীত, তাই বা কত মধুর ছিল। কারণে অকারণে কত হাসতাম, প্রাণে আনন্দ যেন টগবগ করত। কত সহজে তখন তুচ্ছকে তুচ্ছ জ্ঞান করেছি, নিজের অজানিতেই করেছি। সব পেরেছি কেবল গুরুদেবের স্নেহের জোরে। ছোট্ট সংসার, তারই মধ্যে নতুন একটা কিছু করলে সকলের আগে তা গুরুদেবকে দেখানো চাই। কি উৎসাহই না তিনি দিতে পারতেন। সামান্য ব্যাপার, কোদাল দিয়ে একটু একটু করে মাটি খুঁড়ি রোজ, বাগান করব। কাঁকুর মাটি কি লাগানো যায় এতে? এক দুপুরবেলা গুরুদেব এলেন আমাদের ঘরে, হাতে এক মাসিক পত্রিকা। বললেন, দেখ, এতে চাষ সম্বন্ধে একটা ভালো প্রবন্ধ আছে। বসে বসে আমাকে আগাগোড়া প্রবন্ধটি পড়ে শোনালেন। অনেক আলোচনা পরামর্শও হলো। শেষে ঠিক হলো যে প্রথমে চীনেবাদাম লাগানো হবে জমিতে। চীনেবাদামের শিকড়ে এমন জিনিস আছে যা নাকি মাটিকে উর্বরা করে। চীনেবাদাম উঠে গেলে সেই জমিতে ফুল সবজি লাগাবো। লাগিয়েও ছিলাম তাই। কিন্তু কি গভীর গবেষণা হয়েছিল সেদিন দুপুরে আমাদের দুজনের, তাই ভাবি আজ। কতটুকুই বা জমি, আর কিই বা তার ফলাফল, তবু সেটুকুর জন্যেই সেদিন গুরুদেব পুরো দুপুরটা দিয়ে দিলেন। বড় বড় গাছ গুরুদেব খুব পছন্দ করতেন। বলতেন, আমি ভালোবাসি অরণ্য, বড় বড় গাছ বনস্পতি, তার ছায়া প্রাণ মাতিয়ে তোলে। অনেকে আবার তা সহ্য করতে পারেন না। যখনই দেখেন গাছ বড় হলো অমনি কাটো তাকে। ওই একটু একটু গাছে একটু একটু রং নিয়েই তারা খুশি। আশ্চর্য, বড় গাছের মাথায় যখন মেঘ করে আসে,
তার সৌন্দর্যের কি তুলনা হয় যখন সেই মেঘের ছায়া এসে পড়ে ওই একটু একটু গাছের উপরে তার সঙ্গে? বর্ষার জল পেয়ে মাটির তলার কবেকার কোন শুকনো বীজ অঙ্কুরিত হয়ে এখানে ওখানে মাথা তুলত, গুরুদেব খুব খুশি হয়ে উঠতেন, ঘুরে ঘুরে দেখে বেড়াতেন। সেই গাছ সেখানেই বাড়তে দিতেন। বড় গাছ কেউ কাটলে তিনি প্রাণে ব্যথা পেতেন। আগে আশ্রমে আতা গাছ ছিল না। আতা যে এ মাটিতে হতে পারে তা জানা ছিল না কারো। একবার 2-3টে আতা গাছ হলো উত্তরায়ণে, খুব ভালো আতা ফলল। গুরুদেব আতা খেয়ে বীজগুলি প্লেটে না রেখে হাতে নিয়ে দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। বলতেন, হোক গাছ, যেখানে যেখানে ঠাঁই পাবে শিকড় মেলুকেরা, পথ চলতি লোকেরাও তুলে নিয়ে খাবে একদিন এ ফল। সেই বীজ হতে পরে অনেক গাছ হয়েছিল উত্তরায়ণে। শ্যামলির ধারে একসময় আতা গাছের বেড়াই তৈরি হলো গুরুদেবের ফেলা বীজ হতে। কত তাল, জাম, হিমুঝুরি, মহানিম হয়েছে এখানে ওখানে আশ্রমে বর্ষার জলে আপনা হতে। কোণার্কের সামনের বারান্দার ঠিক সামনে উঠল এক শিশু শিমুল এক বর্ষার শেষে। গুরুদেব দেখে খুব খুশি। দিনে দিনে তাকে লালন করেন, গোড়ায় সার জল নিয়মিত ঢালান। রথিদার ভয় শিমুল গাছ আকারে বেজায় বাড়ে, আর তেমনই তার পলকা দেহ। ঝড়ে হাওয়ায় ভেঙে যদি পড়ে কখনো, বারান্দার ছাদ যাবে ধসে। গাছটাকে ওখানে হতে না দেওয়াই ভালো। গুরুদেব দুঃখ পান শুনে। দিনে দিনে সে গাছ মাথা ছাপিয়ে ওঠে। আর এক বর্ষায় মালতী লতা দেখা দেয় তার তলায়। গুরুদেব মালতীর লিকলিকে কচি লতাটি তুলে জড়িয়ে দেন কিশোর শিমুলের গায়ে। লতা বেড়ে উঠুক আশ্রয় পেয়ে। সেই শিমুল শেষে একদিন মহীরু হতে পরিণত হল। মালতী তার সর্বাঙ্গে পাকে পাকে জড়িয়ে আছে আজও। এই শিমুলের ছায়ায় গুরুদেব কত সকালে কত বিকেলে বসে চা খেয়েছেন, গল্প করেছেন। মাথার উপরে ডালে ডালে কচি পল্লব দুলেছে, মাটিতে শিমুল ফুল লুটিয়ে পড়েছে, ফল ফেটে হাওয়ায় তুলোর ঝর্ণা ঝরেছে। বর্ষার শুভ্র মালতী লাল কাঁকরের উপর সাদা গালিচা বিছিয়েছে। এই মালতীকে নিয়েই গুরুদেব গান গেয়েছেন, তব ভবনদ্বারে রূপিলে যে মালতী, সে মালতী আজি বিকশিতা। বারান্দার এক পাশে ছিল নীলমণি লতা, এধারে ওধারে মধুমালতী, ছিল কুর্চি, গোলঞ্চ, হেনার মঞ্জরি। সবাইকে নিয়ে জড়িয়ে যেন থাকতেন তিনি। কার কবে কুঁড়ি এলো, কে কবে ফুল ফোটালো, কখন তারা কোন সময়ে পাতা ঝরিয়ে দিল, দিনে দিনে চেয়ে দেখতেন। যেন কথা কইতেন তাদের সঙ্গে, যেন তারা ছিল তার বড় আপনজন। মধুমালতীর কথায় মনে পড়ল একদিনের এক ছবি। সে অতি সুন্দর। জাপান হতে এক অতিথি দম্পতি এসেছেন আশ্রমে। গুরুদেবকে শ্রদ্ধা জানাতে তাঁরা জাপানি প্রথায় টি সেরিমনি করে চা খাওয়াবেন তাঁকে। কোণার্কের সামনের বারান্দায় 17 ইঞ্চি চাদর বিছিয়ে ব্যবস্থা করা হয়েছে। মৃন্ময়ীর বারান্দায় বসে বাচিক করতে করতে দেখছিলাম। গুরুদেব ডাক দিয়ে কাছে নিলেন। জাপানি রীতিমতো বসলাম সকলে চাদরের উপরে। আসন করে বসতে গুরুদেবের খুব কষ্ট হতো, হাঁটুতে লাগত, কিন্তু বিদেশি অতিথি ব্যথা পাবে মনে গুরুদেবও বসলেন এসে সেখানে। জাপানি ভদ্রমহিলা জাপানি ট্রেতে উনুন, কাঠকয়লা, কেটলি, পেয়ালা সাজিয়ে এনে ধীরে ধীরে শ্রদ্ধাভরে একটি একটি করে কাঠকয়লা জ্বালিয়ে ছোট্ট একটি কেটলি চাপিয়ে চায়ের জল গরম করতে লাগলেন। স্থিরভাবে সবাই তাকিয়ে দেখছেন তা। দেখবারই জিনিস, গুরুদেবও দেখছেন, কিন্তু আমি সেদিন কেবল গুরুদেবকেই দেখছিলাম চেয়ে। বারান্দার পূব দিকে ছিল মধুমালতীর লতা। ছাদে বেয়ে ওঠা লতায় অনেকগুলি ডগা এদিকে ওদিকে ছড়িয়েছিল হাওয়ায় ভর দিয়ে। তারই একটি ডগা গুচ্ছ গুচ্ছ লাল সাদা ফুল নিয়ে গুরুদেবের পিঠে, মাথার কপালে যেন ছোঁয়াছুঁয়ি খেলে চলছিল। সে যে কি সুন্দর লাগছিল দেখতে। কতকাল পর্যন্ত সুন্দর কিছু মনে করতে গেলেই এই ছবিটি মনে এনেছি। সেই বারান্দায় কত সভা, গান, রিহার্সেল, কত কিছু হয়েছে। দেশ বিদেশের কত লোক এসেছে সেখানে গুরুদেবের কাছে। একবার এক বিদেশি এলেন গ্রামোফোন আর রেকর্ড নিয়ে গুরুদেবকে তাঁদের দেশের গান শোনাবেন। কেউ কারো ভাষা জানেন না, আকারে ইঙ্গিতে বুঝে নিতে হয়। বিদেশির মুখের কথাতেই উঁচু নিচু হরেক সুর। সূচনাতেই প্রমাদ বুঝতে পেরে গুরুদেব সামলে দিলেন আমাদের। বললেন, দেখো, গান শুনে হেসে ফেলো না যেন, তাহলে এ কি মনে করবে বলো।
রেকর্ড বেজে উঠতেই অবস্থা সঙ্গীন হয়ে উঠল। গুরুদেব বলেছেন না হাসতে, প্রাণপণে হাসি চেপে আছি, কতক্ষণ থাকতে পারবো এভাবে তাই ভাবছি। গুরুদেব আগে হতেই বুঝে নিয়েছিলেন এমনটিই ঘটবে গান শুনে। এরকম বহু ঘটনায় বহুবার এভাবে হেসে ফেলেছি। গুরুদেব কিন্তু রাগ করতেন না তা নিয়ে। কোণার্কের বারান্দা। জওহরলালজি, কমলা দেবী এলেন আশ্রমে। কোণার্কে থাকতেন। এই বারান্দায়ই বসে তাঁরা গুরুদেবের সঙ্গে গল্প করতেন। কাছে বসে আমি জওহরলালজি ও গুরুদেবের পোর্ট্রেট স্কেচ করতাম। অতি সহজ ওঠা বসার স্থান ছিল কোণার্কের লাল বারান্দা। বিদেশি মান্যগণ্য অতিথি সুজন এসেছেন। এই বারান্দায় চায়ের টেবিল পাতা হয়েছে। বারান্দার সামনে দিয়ে মৃন্ময়ীতে যাওয়া আসার পথ। ছবির কাজ সেরে কলাভবন হতে মীরাদির বাড়ি হয়ে পোড়া ভুট্টা হাতে নিয়ে খেতে খেতে বাড়ি ফিরছি। গুরুদেব ডাকলেন, যাও কোথা, এসো এদের চা ঢেলে খাওয়াও। আধ খাওয়া ভুট্টা পথে ফেলে আঁচলে হাত মুছে অতিথিদের চা ঢেলে দিয়েছি। সহজ ভঙ্গি। কোনো কিছুতে আড়ষ্ট হতে দেননি তিনি কোনো দিন। তা বলে শাসন যে ছিল না তা নয়। কোথাও কোনো কর্তব্যের ত্রুটি বা অবহেলা দেখলে ক্ষমা করতেন না। মনে আছে সেই সেবারে হায়দ্রাবাদ হতে ফিরবার পথে ট্রেনে এক জায়গায় দুপুরবেলা গুরুদেব ছিলেন পাশের কামরায়, আর এই কামরায় ছিলাম আমি, উনি ও কালীমোহন ঘোষ মশায়। কালীমোহনবাবু কয়েক স্টেশন আগে নেমে গুরুদেবের কামরায় গিয়েছিলেন। দুপুরের খাবার সময় হলো। আমরা দুজনে খেয়ে নিলাম। ধরে নিয়েছিলাম কালীমোহনবাবু গুরুদেবের কাছেই খাবেন, দেরি যখন করছেন। পরে তা নিয়ে গুরুদেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন আমার উপরে, যে আমি মেয়ে মানুষ, আমি কি বলে নিজে খেয়ে নিলাম, কালীমোহনবাবু খেলেন কি না খেলেন সে খোঁজ না নিয়েই। আমার সেই ত্রুটির কথা ভেবে আজও আমি সংকুচিত হয়ে উঠি। ক্ষমাও ছিল তার কাছে। কত অপরাধ যে ক্ষমা করতে দেখেছি তাকে। একবার আশ্রমের এক বিভাগের এক অধ্যক্ষ একটি ছেলেকে শাস্তি দিলেন। ছেলেটির দোষও ছিল, শাস্তিও একটু কঠিনই হল। গুরুদেবের কানে এলো কথাটা। তিনি ব্যথা পেলেন। সেই অধ্যক্ষের নাম করে বললেন, ওরা কি জানে না এর চেয়েও কত বড় বড় অপরাধ ওদের আমি ক্ষমা করেছি। আশ্রমে ছোট বড় সকলের সব কিছুতে ছিলেন গুরুদেব। তাঁকে না হলে চলত না। বয়স্করা সকাল বিকেলে বেরিয়ে ফিরবার পথে গুরুদেবের কাছ হয়ে যেতেন। ছেলের দল বর্ষার জলে ভিজতে বের হলো, গুরুদেবের কাছে এসে ভিজতে ভিজতেই উল্লাস জানিয়ে গেল। পিকনিক হতে ফিরছে সবাই আমাদের শান্তিনিকেতন গাইতে গাইতে। তারা গুরুদেবকে দেখা দিয়ে তবে ঢুকলো আশ্রমে। আশ্রম ঘুরে যে বৈতালিক বের হয়, সে বৈতালিক সম্পূর্ণ হয় গুরুদেবের দোরগোড়ায় এসে। ফুটবল খেললো, হারজিত যার যা হলো, দুই দলই প্রসেশন করে গুরুদেবের কাছে এলো, তবে খেলা সাঙ্গ হলো। টুর্নামেন্টে কাপ পেল যে দল, পেল না যে দল, সবাই মিলে খাওয়া আদায় করলো বৌঠানের কাছে। এসব যেন স্থির করাই ছিল। ফুটবল খেলার কথায় একবারের কথা মনে আসছে। ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ হতে ফুটবল টিম এলো আশ্রমের ছেলেদের সঙ্গে খেলতে। উৎসাহী অপূর্বদা নিয়ে এসেছেন তাদের। ইনি তখন সে কলেজের প্রিন্সিপাল। তখনকার দিনে বাইরে হতে আশ্রমে কোনো দল খেলতে এলে সাড়া পড়ে যেত। আশ্রমের ভিতরে খেলার মাঠ, উত্তরায়ণ হতে অনেকটা দূরে। কিন্তু খেলা বেশ টের পাওয়া যায় ঘরে বসেই। এক একটা গোল হতেই শোরগোলের যে রব উঠত, তাতেই বোঝা যেত কোন পক্ষ জিতল। বলা বাহুল্য, আশ্রম জিতলে হল্লাটা একটু প্রচণ্ডই হতো। সেদিনও খেলা শুরু হলো। কিছুক্ষণ খেলতে না খেলতে হৈ হৈ করে একটা জোর হল্লা উঠল। আশ্রমের যে যেখানে ছিলাম বুঝলাম আশ্রম এক গোলে জিতল। খুব খুশি আমরা, গুরুদেবও। খানিক বাদে আর একটা হল্লা, 2 গোলে জিতল আশ্রম। খানিক বাদে আর একটা হল্লা, 3 গোল। গুরুদেব এবার একটু উসখুস করে উঠলেন। খানিক বাদে আর একটা হল্লা, আরেকটা, পরপর 8টা হল্লা উঠল। গুরুদেব রেগে উঠলেন, বললেন, এ হচ্ছে বাড়াবাড়ি। বাইরের ছেলেরা খেলতে এসেছে, হারাতে হয় 1 গোল কি 2 গোলে হারাও, তা নয় পরপর 8 গোল। এ দস্তুর মতো অসভ্যতা। সেবারে গুরুদেব জল জল করে ব্যাকুল হয়ে পড়লেন। কেবলই পদ্মার চরে বোটে থাকার কথা বলেন, ভাবেন। শেষে ঝুঁকেই পড়লেন এবারে কিছুদিন বোটে থাকবেন। কিন্তু কোন স্রোতে থাকবেন? শিলাইদতে আর সম্ভব নয়। অনেক ভেবে পরামর্শ করে গঙ্গার উপরে বোটে থাকা স্থির হলো। কলকাতা হতে চন্দননগরের স্ট্র্যান্ডে ঢুকতে প্রথমেই যে একটা লাল বাড়ি,
ওই একটি মাত্র বাড়ি যা নাকি একেবারে গঙ্গার উপর পর্যন্ত এগিয়ে এসেছে, সেই বাড়ি ভাড়া নেওয়া হলো। আর বাড়ির বাঁধানো ঘাটে গুরুদেবের বিখ্যাত বোট নিয়ে আসা হলো। গুরুদেব এলেন সেখানে নিরিবিলিতে থাকতে, কেবলমাত্র ওকে আমাকে সঙ্গে নিয়ে, গরমের ছুটিতে। লাল ইঁটে গাঁথা লাল বাড়ি, বাড়ির ঘাটে গঙ্গা ছলছল করে দিবারাত্রি। ঘাটের পাড়ে প্রকাণ্ড বটগাছ, তলা দিয়ে বাঁধানো সিঁড়ি নেমে গেছে জলে, জলের শেষ সিঁড়ির গা লাগিয়ে বোট বাঁধা ঘাটে। গুরুদেব রাত্রে বোটে ঘুমন, ভোরে বাড়িতে উঠে আসেন। ক্লান্ত গুরুদেব বিশ্রাম নিতেই এসেছেন এখানে। গঙ্গামুখী লম্বা বারান্দা, সেখানে লম্বা বেতের সোফায় আধশোয়া হয়ে গুরুদেব গা এলিয়ে বসে থাকেন। পাশে মাটিতে বসে থাকি আমি। গুরুদেব চেয়ে থাকেন গঙ্গার দিকে। এমনি কাটল কয়েকদিন, কোনো কিছু রচনায় হাত দিলেন না। বিয়ের পরও নিয়মিত ইংরাজি পড়াতেন আমায় গুরুদেব। এখানে আসার ব্যাপার নিয়ে কয়েকদিন বাধা পড়েছিল। গুরুদেব বললেন, দাঁড়া, আগে সেইটে পূরণ করে নি, কী বই ধরা যায়। তখন ম্যাক্সিম গোর্কির মাই ইউনিভার্সিটি ডেজ বইখানা নতুন এসেছে তাঁর কাছে। বললেন, ওখানাই আন, আমার পড়া হয়নি, তোকে পড়াতে পড়াতে আমারও পড়া হয়ে যাবে। গুরুদেব পড়ে যেতেন বই, আমি বসে বসে শুনতাম। আমার মুখ দেখেই তিনি বুঝে নিতেন কোন জায়গায় বুঝতে আমার আটকে গেল। সেই জায়গাটা ফিরে পড়তেন, মানে বলে বুঝিয়ে দিতেন। ধারে কাছে অন্য কেউ নেই, বাইরের লোকের ঝামেলা নেই। উনি সেক্রেটারি, গুরুদেবের ডাক বাছা, চিঠির জবাব দেওয়া, এটা ওটা টাইপ করা, এসবেই ওর দিনের এবেলা ওবেলা কেটে যেত। একা আমি, গুরুদেবই আমার সঙ্গী। ছেলে মানুষই মন আমার, সেই মনের মতো করে কত গল্প শুনিয়ে সময়টা আমায় ভরে দিতেন তিনি। কত হেসেছি সে গল্প শুনে, কত খুশি হয়ে উঠেছি। তাঁর সেই বলার ভঙ্গি, বসার ভঙ্গি, ভাবের ভঙ্গি সব চোখে ছবি হয়ে আছে। এক একদিন দাশরথী রায়ের পাঁচালী বলতেন, আমাদের কালে সে কি সমাদর দাশরথী রায়ের পাঁচালীর, সবাই আহা আহা করত। বলেই সুর ধরতেন, ওরে রে লক্ষণ, একই অলক্ষণ, হলো দেরি বিলক্ষণ, তারা জানো কি রে দিয়ে শোভন। এমনভাবে ভুরু কুঁচকে মুখ তুলে মাথা নেড়ে বোন বলে গান শেষ করতেন। হাসতে হাসতে গড়াতে থাকতাম। গুরুদেব হেসে আবার ছড়া ধরতেন। কখনো বা বলতেন সেই সব দিনের কথা। এই গঙ্গার ধারেই আর একটু ওদিকে এক বাড়িতে, সে বাড়ি আমিও দেখেছি, আমাদের এই লাল বাড়ি হতে আরও এগিয়ে, সে বাড়ি ভেঙে গিয়ে বন জঙ্গলে ঢেকেছে এখন। গুরুদেব বলতেন, সে বাড়িতে জ্যোতি দাদা, নতুন বৌঠান আর আমি এলাম থাকতে। গঙ্গা সাঁতরে তখন এপার ওপার হতাম। নতুন বৌঠান দেখে আতঙ্কে শিউরে উঠতেন। কত বেরিয়েছি নতুন বৌঠান আর আমি বনে জঙ্গলে, কত কুল পেড়ে খেয়েছি। বিদ্যাপতির অনেকগুলি গানে সুর দিই আমি সে সময়ে। এভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, এ গানে এখানেই সুর দিয়েই নতুন বৌঠানকে শোনাতুম। খুব ভালোবাসতুম তাঁকে, তিনিও আমায় খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সঙ্গে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন। গুরুদেব বলতেন, দেখ, মরে যে যায় সে যায়ই, আর তাকে দেখতে পাওয়া যায় না। শুনলাম ডাকলে নাকি আত্মা এসে দেখা দেয়, সে ভুল। নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কতদিন এমন হয়েছে, সারা রাত এভাবে কেটেছে। সেই সময় আমি এই গানটাই গাইতুম বেশি, আমার বড় প্রিয় গান বলে গেয়ে উঠেছেন, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। তিনি বলতেন, দেখ, মজা এই যে মরে যায় তার আর বয়স বাড়ে না। আমার নতুন বৌঠান, তিনি সেই ওইটুকু মেয়েই রয়ে গেলেন, আর আমি কত বুড়ো হয়েছি, ঝুঁকে পড়েছি।
মনে আছে রোগশয্যায় গুরুদেব উদয়নের দোতলা ঘরে একদিন আবার নতুন বৌঠানের কথা বলতে বলতে বলে উঠলেন, বৌমা, আমায় নতুন বৌঠানের একটি ফটো এনে দেখাও না একবার। বৌঠান তক্ষুনি উঠে এ ঘর ও ঘর, এই আলমারি সে আলমারি ঘাঁটাঘাঁটি করলেন, কিন্তু সেই সময় সেই মুহূর্তে নতুন বৌঠানের ছবি পাওয়া গেল না হাতের কাছে। পাওয়া গিয়েছিল তিনি চলে যাওয়ার পর, মনে আছে। চন্দননগরে অনেক সময় গুরুদেব গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে এক এক সময় ঘুমিয়ে পড়তেন, আবার চোখ মেলতেন, আবার বুঝতেন। দৈনন্দিন ছোটখাটো তুচ্ছ ঘটনা, এ দিয়েই মানুষ মানুষের অন্তরের গভীরতম স্নেহ মমতার পরিচয় পায় বেশি করে। এ জীবনে সারাদিনের নানা কাজের অন্তরালে গুরুদেবের এমনিতর সুগভীর স্নেহস্পর্শ কতবার পেয়েছি। সেবার চন্দননগরেই একদিনের এক ছোট্ট ঘটনা। গুরুদেব বোটে ঘুমোতেন, ভোরে বাড়িতে উঠে আসতেন, সারাদিন বাড়িতেই থাকতেন। কয়দিন এমনিভাবে কাটবার পর রোজ সিঁড়ি ভেঙে নিচে যাওয়া আবার উপরে উঠে আসা গুরুদেবের বিরক্তি এলো তাতে। বললেন, তোরা গিয়ে এবার হতে বোটে ঘুমো, আমি বাড়িতেই থাকব। সেদিন হতে রাত্রিরে গুরুদেব বিছানায় গেলে পর আমরা বোটে চলে যেতাম, ভোরে উঠে আসতাম। একদিন এক বিশেষ কাজে সেক্রেটারি সকালের ট্রেনে কলকাতায় গেলেন, সেই দিনই ফিরে আসবেন মাঝরাত্রির এক ট্রেনে। সেদিন সন্ধ্যের পর গুরুদেব আর আমি বারান্দায় বসে গল্প করছি। রাত জমে এলো, ঘুম পেতে লাগলো। গুরুদেবকে বিছানায় দিয়ে আমি বারান্দায় দড়ির খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। তখনকার দিনে ভয় ভাবনা বলে কিছু ছিল না, দরজা জানলা খোলাই থাকত। দেয়াল ঘেরা বাড়ির ভিতরে খোলা আঙিনা, খোলা বারান্দা, দিনে রাতে একইভাবে যেখানকার যা তেমনই পড়ে থাকত, চিন্তার কারণ থাকত না। গুরুদেবের ঘরের খোলা দোরের কাছেই আমার খাটিয়া। খানিক বাদে উনি কলকাতা হতে ফিরে এলেন। পাছে সাড়া শব্দে গুরুদেবের ঘুম ভেঙে যায়, পা টিপে টিপে আমরা বোটে চলে গেলাম। গভীর রাত্রে বৃষ্টি এলো, গুরুদেবের ঘুম ভেঙে গেল। পরদিন ভোরে যখন উঠে এলাম বোট হতে বাড়িতে, গুরুদেব বললেন, জেগে আমার ভাবনা হলো অনিল এলো কি না এলো। ভাবলাম রানীর যা ঘুম, হয়তো সে বৃষ্টিতে ভিজছে শুয়ে শুয়ে। টর্চ হাতে উঠে এলাম বারান্দায়। রানী রানী বলে টর্চ ফেলে এ বারান্দা ও বারান্দা খুঁজছি, কোথায় গেল ও। এমন সময় বনমালী উঠে এসে বললে, তেনারা তো বোটে চলে গিয়েছেন অনেকক্ষণ হলো। গুরুদেব একবার বিছানায় শুয়ে পড়লে ঝট করে আবার ওঠা এ বড় কষ্টকর ছিল তাঁর পক্ষে। ওঠা বসায় চলাফেরায় বিশেষ ক্লান্তি বোধ করতেন। সেই গুরুদেব ওই রাত্রিরে টর্চ নিয়ে লম্বা বারান্দা, ছোট বারান্দা, এ ঘর ও ঘর ডেকে ডেকে খুঁজে বেড়াচ্ছেন, সে ছবি চোখে না দেখেও স্পষ্ট দেখি আজও। চন্দননগরের এ বাড়িটা অন্যান্য বাড়ি হতে একটু আলাদা রকমের। আঙিনার একধার ঘেঁষে পরপর এক সারি ঘর। দোতলা ঠিক পথে গিয়ে মিশেছে, নিচের তলা মাটির তলে। জোয়ারে গঙ্গার জল চলে আসে সেখানে। সে তলায় যেত না কেউ, বড় পোড়ো হয়েই থাকত। আমরা আসবার পর হঠাৎ একদিন কোথা হতে এক ম্যাথর স্ত্রী পুত্র নিয়ে এসে বাস করতে লাগলো একতলার ঘরে। এই ম্যাথর নাকি একসময় জাহাজে কাজ করত, দেশ বিদেশ বহু ঘুরেছে সে। অবসর সময়ে বনমালীর সঙ্গে খুব গল্প জমত তার, নানা দেশের কাহিনী নিয়ে। বনমালী গুরুদেবের খাস নকর, সে হার মানবে কেন? সেও ভারিক্কি চালে বলতে থাকে, আমি যখন সেবার বাবা মশায়ের সঙ্গে বোম্বাই গেনু। ম্যাথর বলতো, আরে রেখে দাও তোমার বোম্বাই, বলে হাতে হাতে চাপড় মেরে এক ধাক্কায় তার কথা ঠেলে দিত। বলতো, আমেরিকাতে গেছ? ইংল্যান্ড? বাড়ি কি এক একটা সেখানে, আরে বাপরে। বনমালী বেচারি চুপসে যেত। তার দৌড় বড় জোর বোম্বাই হায়দ্রাবাদ পর্যন্ত। বাবা মশায়ের সঙ্গে এর চেয়ে বেশি দূরে সে যায়নি কখনো। নিরালা দুপুরে তাদের একতলার আলাপ খোলা জানালা বেয়ে স্পষ্ট উঠে আসতো উপরে। গুরুদেব হাসতেন শুনে। বিকেলে যখন বনমালী চা সাজিয়ে দিত, চা খেতে খেতে গুরুদেব বলতেন, তুই তাকে আরও বড় বড় নাম বললি না কেন? বললেই হতো যে তুমি বখতিয়ারপুর গেছো, উটকামন্ড, বিশাখাপট্টম, বেজওয়াড়া, এইসব জায়গায়। খটোমটো নাম শুনে নিশ্চয়ই বড়কে যেত। বনমালী খুদে খুদে দাঁত বের করে হিহি করে হাসতো আর বলতো, তা বাবু মশাই কথাগুলি কঠিন কি না, অত বড় নাম আমার তাই স্মরণে থাকে না। তা থাকবে কেন, যাও তবে ওর কাছে বোকা বনে বসে থাকো গে। খাবার আগে আমার লাপকিনটা দিয়ে যাও, লাপকিনটা দিয়ে নাম্বার টেবিলটা এদিকে সরিয়ে দাও। তারপর
ছানাবডনের শিশিটা রাখো তার উপরে। এগুলি ছিল বনমালীর ভাষা। গুরুদেব প্রায়ই তাকে নিয়ে এভাবে মজা করতেন, আর বনমালী মুচকে মুচকে হাসত। বনমালীর গায়ের রং ছিল কালো কুচকুচে। গুরুদেব নাম দিয়েছিলেন নীলমণি, ডাকতেন লীলমণি। নীলমণির বোম্বাই শহরের উপর বিশেষ একটা আগ্রহ ছিল। তার ধারণা বোম্বাই গেলে তার গায়ের রং অনেক ফর্সা হয়ে যায়। সে নাকি বার কয়েকই প্রমাণ পেয়েছে বাবা মায়ের সঙ্গে গিয়ে। গুরুদেব বলতেন, চল বোম্বাইতে গিয়ে থাকি এবার হতে তোতে আমাতে। বনমালী খুব খুশি হয়ে উঠত এ প্রস্তাবে। গুরুদেব বলতেন, আচ্ছা বনমালী, তুই কি জানিস আমি যে একজন খুব বড় লোক? বনমালী বলতো, হ্যাঁ বাবু মশাই জানি। কি সে আমি বড় লোক বলতো? দ্বারকানাথের লাতি বলে? বনমালী হি হি করে আর হাত কচলায়, বলে, বলবো বলবো। গুরুদেব বলতেন, বল না। বনমালী আরও হেসে দুহাত কচলে বলে ফেলত, আপনি নেকার জোরে বড় লোক। গুরুদেব হো হো করে হেসে উঠতেন। বনমালীর সঙ্গে সময় সময় গল্প করে তিনি আমোদ পেতেন। তাঁর মতো শ্রোতাও বিরল। কত গল্পই যে করত বনমালী, গুরুদেব এক মনে শুনতেন। একদিন বনমালী গল্প বলে চলেছে, তাদের গায়ে নাকি কে একজন আছে, এমন বান মারে সে, এক বানে 7-7টা কলা গাছ ফুটো হয়ে বান বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে 70টা ধরফড়িয়ে মাটিতে গড়িয়ে পড়ে। একেবারে মৃত্যু, আর তাকে আলো দেখতে হয় না। আর আছে মণি বাবা তাদের গায়ে। কি উৎসাহ গল্প শোনাতে বনমালীর। বলে সে, বাবা মশায়, মণি বাবার এত মাহাত্ম্য, কাউকে যদি জাত সাপে কাটলো তো 3বার শুধু বলো মণি বাবা মণি বাবা মণি বাবা, ব্যাস অমনি সে উঠে বসবে, বিষ নেমে যাবে। গুরুদেব বললেন, বটে? হ্যাঁ বাবা মশায়, এত তার নামের গুণ। গুরুদেব তরিত গতিকে সোজা হয়ে বসে সেক্রেটারির দিকে চেয়ে বললেন, যা তো অনিল, যেখান থেকে পারিস এক্ষুনি একটা কেউটে সাপ জোগাড় করে আন, এসে সাপটাকে দিয়ে বনমালীকে কাটা। তারপর 3বার কেন, আমি 300 বার বলবো মণি বাবা মণি বাবা মণি বাবা মণি বাবা। বনমালী বুঝতো এটা রসিকতার ঢেউ, হেসে চায়ের বাসন তুলে নিয়ে বেরিয়ে যেত। বনমালীকে গুরুদেব একবার নিজের হাতে সাজিয়েছিলেন, দেখেছি। হায়দ্রাবাদের পথে বিজয়নগরমে যাচ্ছেন গুরুদেব একদিনের জন্য, রাজমাতা ললিতা দেবীর আমন্ত্রণে। ভোররাত্রে বিজয়নগরম স্টেশনে ট্রেন থামল। দেখি ট্রেনের করিডরে দাঁড়িয়ে গুরুদেব তাঁরই একটা কালো ভেলভেটের টুপি বনমালীর মাথায় পরিয়ে থাবড়ে থুবড়ে ঠিক করে দিচ্ছেন। বনমালীকে পরিয়েছেন গুরুদেব নিজেরই একটা সাদা সিল্কের পাজামা। বলছেন, রাজবাড়িতে যাচ্ছিস, তোর ওই সাজে যাবি নাকি? আমার পাজামা টুপি পরে সেজে নে ভালো করে। গুরুদেবের টুপি আর পাজামা পরে খুদে বনমালীর সে এক অপূর্ব সাজ। বনমালী টুপি সামলায় না পাজামা সামলায়। বনমালী চওড়া ঢলঢলে পাজামা কেবলই কোমরে গুঁজে গুঁজে তোলে। তুলতে তুলতে পাজামা হাঁটু অবধি তুলে ফেলল। মাথার টুপি চোখ ঢেকে ঝুলে রইল। এই বিজয়নগরমে আসতেই পথে এক জায়গায় স্টেশনে ট্রেন থেমে আবার চলতে শুরু করল। দেখি গুরুদেব বিড়বিড় করে কি যেন বলছেন আর হাসছেন। শুনবার জন্য এগিয়ে গেলাম। শুনি বলছেন, সেনগুপ্ত দাশগুপ্ত সেনগুপ্ত দাশগুপ্ত। বলি, সে আবার কি? বললেন, শুনতে পাচ্ছিস না? গাড়ির চাকায় শব্দ উঠছে, সেনগুপ্ত দাশগুপ্ত সেনগুপ্ত দাশগুপ্ত সেনগুপ্ত দাশগুপ্ত। কিছুদিন বিশ্রামের পর গুরুদেব কবিতা লিখতে শুরু করলেন। সারাদিন একটানা লিখে যান। বীথিকা, শেষ সপ্তকের বেশিরভাগ কবিতা চন্দননগরেই লেখা। অনেক সময় যে কবিতা লিখবেন তার ভাব বলে শোনাতেন। হাবার মতো চেয়ে থাকতাম। বলতেন, বলে আমার আইডিয়াটাই একটু পরিষ্কার করে নি। কোনোদিন বা জিজ্ঞেস করলেন, তোরা কানের দুলকে দুলই বলিস না আর কোনো নাম আছে তার? কখনো বলতেন, ফলসাবরণ শাড়ি পরেছিস কখনো? আচ্ছা, এই যে তোর শাড়ির পাড়টা, এটা অনেকটা ফলসাবরণ নয়? কবিতা লিখে সঙ্গে সঙ্গে শোনাতেন, গৌরবরণ তোমার চরণ মূলে ফলসাবরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো। বলতেন, মেয়েদের সাজাতে তো কম সাজালুম না। চন্দননগরে থাকতে মাঝে মাঝে 2-4 জন আসতেন গুরুদেবের কাছে। সারাদিন থেকে সন্ধ্যের দিকে ফিরে যেতেন। শরৎ চ্যাটার্জি মশাই এলেন একদিন, একবেলা ছিলেন। কি নিয়ে যেন মতান্তর ঘটেছিল তাঁর গুরুদেবের সঙ্গে, সেটা সেবারেই কাটল।
মনে আছে শরৎ চ্যাটার্জি মশাই আমাকে নিয়ে বোটের ছাদের উপরে বসে নানা গল্পেই কাটিয়ে দিলেন বেশিরভাগ সময়। গুরুদেবের উদ্দেশ্যে বললেন, ওর সামনাসামনি কি বেশিক্ষণ থাকা যায়? চলো আমরা একটু দূরে গিয়েই বসি। বাড়ি ছেড়ে বোটে চলে এলেন। সে কত গল্প! কবে কিভাবে তিনি ও তাঁর ভাগ্নে মিলে এমন দেশি দেশলাই তৈরি করলেন যে সেবারে দামোদরের বন্যায় সব ভেসে গেল। শরৎবাবু হাসেন আর বলেন, কিন্তু আমাদের দেশলাই জানো জলে ভিজেও ঠিক জ্বলল। চারু বন্দ্যোপাধ্যায় মশাই আসতেন, তুলসী গোস্বামী, অপূর্বদা আসতেন, আরও গণ্যমান্য কেউ কেউ আসতেন, কিন্তু ভিড় জমত না কখনো। 2 মাস ছিলাম সেখানে আমরা। এর মধ্যে একদিনের জন্য বাইরে যাওয়া তো দূরের কথা, একবার বাড়ির গেটের ওদিকেও পা বাড়াইনি। স্বামী থাকতেন তাঁর কাজকর্ম নিয়ে, বাড়ির ভিতরে একমাত্র সঙ্গী আমার গুরুদেব। লিখতেন যখন, তখন চেয়ারের পিছনে বসে থাকতাম, তাঁর কাজ ছাড়া হতাম না। ওই চেয়ারের পিছনে বসেই গঙ্গা দেখতাম। তীরে লোকে স্নান করত, চালুনিতে কাদা তুলে জলে ধুয়ে ধুয়ে কি যেন খুঁজত দিনভর জেলেনির দল। ছোট বড় লম্বা মোটা কত রকমের নৌকো যেত পাল তুলে দিয়ে। এক মনে দেখতাম। ভালো কিছু দেখলে গুরুদেবকে ডেকে দেখাতাম। বিরক্ত হতেন না তিনি। হাসির কিছু দেখলে নিস্তব্ধ ঘরে জোরে হেসেও ফেলেছি কতবার। শান্তিনিকেতন হতে সুরেন্দা ওরা এলেন, বোট নিয়ে মাঝগঙ্গায় স্নান করতে গেলেন। দেখছি চেয়ে চেয়ে। স্নান শেষে সবাই ফিরছেন এবারে। সুরেন্দা বসে আছেন গলুইতে জোড়া আসন হয়ে। বোট এসে পাড়ে লাগতেই মাটির ধাক্কা লাগলো বোটে, সুরেন্দা উল্টে পড়ে গেলেন কাদা জলে। আমি দোতলা থেকে দেখে হেসে উঠলাম। গুরুদেব চমকে উঠলেন, হলো কি রে? মুখ তুলে তাকালেন জানলা দিয়ে। সুরেন্দা তখন উঠে দাঁড়িয়েছেন সবে। গুরুদেব বুঝলেন ব্যাপারটা, স্মিতহাস্যে আবার লিখতে থাকলেন। কি হাসি যে হাসতাম তখন! কারণে অকারণে হেসেছি। গুরুদেব কোনোদিন কিছু বলেননি। কত সময় এমন হয়েছে হাসির কারণ কিছু ঘটেছে, গুরুদেবকে বলতে গেছি, সব কিছু তাকে না বললেও চলতো না। কথাটা বলতে গিয়ে বলার আগেই হাসি শুরু হয়ে গেছে। দেখে গুরুদেবও হাসতেন, বলতেন, কি হয়েছে আগে বল না। আমার হাসি আর থামে না। শেষে তিনি বলতেন, যা ওধারে গিয়ে আগে খানিকটা হেসে আয়, পরে এসে বল ঘটনাটা। গুরুদেবকে সময় সময় অপ্রস্তুত হতেও দেখেছি। তখন তার যে মুখের ভাব হতো সেও বড় সুন্দর। একবার কোণার্কের বারান্দায় বসে আছেন গুরুদেব সন্ধ্যাবেলা। তাঁর সেক্রেটারিকে উল্লেখ করে গুরুদেব আমাকে প্রায়ই বলতেন, তোমার নমিনেটিভ কেস, মানে আমার কর্তা ব্যক্তি। সেদিন নন্দদার স্ত্রী সুধীরা বৌদি এসেছিলেন মৃন্ময়ীতে বেড়াতে। কোণার্কের সামনের পথ দিয়েই বাড়ি ফিরছিলেন। আবছা আলো পথটায়। গুরুদেব ভাবলেন আমিই যাচ্ছি বুঝিবা। ডেকে বললেন, তোমার নমিনেটিভ কেসকে একটু ডেকে দাও তো। বৌদি থমকে দাঁড়িয়ে আবার চলতে শুরু করলেন। বুঝলেন এ কথা তাঁর জন্য নয়। তাঁকে যেতে দেখে গুরুদেব হাঁক দিলেন, ওগো শুনছো, অমন করে চলে যেও না, তোমার নমিনেটিভ কেসকে একটু ডেকে দিয়ে যাও, আমার কাজ আছে। বৌদি যেমন যাচ্ছিলেন যেতেই থাকলেন। এদিকে আমি বৌদিকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে এধার দিয়ে মৃন্ময়ীর বারান্দা থেকে কোণার্কের বারান্দায় চলে এলাম। গুরুদেব বললেন, ও তবে কে গেল একটু আগে? বললাম, সুধীরা বৌদি। গুরুদেব বললেন, আরে রামও, বৌমা কি ভাবলেন বল দেখি। আমি যত বলি ওগো শুনছো, শোনোই না, এত ব্যস্ত হয়ে চললে কোথায়, তোমার নমিনেটিভ কেসকে একটু ডেকে দিয়ে গেলেই না হয়। বৌমা ততই থেমে থেমে পিছন ফিরে তাকান আর এগিয়ে যান। কি ভাবলে সে বল দেখি। 7 গুরুদেবের কথা বলতে গিয়ে পারম্পর্য রক্ষা করা কঠিন। যখন যা মনে আসবে তাই বলে যাব। গুরুদেবের টুপি ছিল নতুন ধরনের। সুতির বা ভেলভেটের বা ঘন রঙের মোটা সিল্কের টুপি পরতেন তিনি। সে টুপি অন্য কারও টুপির সঙ্গে মেলে না, একেবারে আলাদা। আকারে অনেক বড়, নরম। মাথায় পরলে উপরের অংশটা আপনা হতে নানান ভাঁজে নেমে পড়ত। বড় সুন্দর লাগতো দেখতে। সে টুপি যেন একমাত্র গুরুদেবকেই মানাতো। তিনি অনেকবার অনেক রকম করে তৈরি করার পর এ টুপির আবিষ্কার করেছিলেন। সাজের কথা উঠল যখন,
তখন তাঁর সেই কথাটাই খানিক বলে নি। যাঁর এত রূপ, তাঁর আলাদা করে সাজের দরকার হতো না, যা পরতেন তাই সাজ হয়ে যেত। যেখানে বসতেন শোভায় ভরে উঠত। অভিনয়কালে স্টেজের একধারে শুরু হতে শেষ অবধি বসে থাকতেন তিনি একখানি কৌচের ওপরে। দুপাশে ফুলদানিতে থাকত গোছা গোছা রজনীগন্ধা মাথা তুলে। স্টেজের সে কোণটি আলো হয়ে থাকত তাঁর রূপের জলুসে। দর্শকের নজর সেখানেই আটকে থাকত বেশিরভাগ সময়ে। স্টেজে কোনো অনুষ্ঠান হলেই মঞ্চসজ্জার সঙ্গে গুরুদেবের আসনও অনিবার্য ছিল সেখানে। গুরুদেব ছাড়া মঞ্চসজ্জা আমরা ভাবতেই পারতাম না। ভাবতে পারতাম না যে কখনো স্টেজে নৃত্য অভিনয় হবে অথচ গুরুদেব থাকবেন না সেখানে। এমনটা যেন ঘটতে পারেই না, এমনই স্থির ধারণা ছিল সকলের মনে। কি স্টেজে, কি সভায়, আসরে, উৎসবে, মন্দিরে গুরুদেবকে চোখের সামনে দেখার এমন একটা অভ্যেস হয়ে গিয়েছিল আমাদের যে, যখন ছাতিমতলায় গুরুদেবের শ্রাদ্ধ বাসর সাজানো হলো, শত শত শ্বেতপদ্মে ঢাকা হলো বেদি, মন সারাক্ষণ ছটফট করতে লাগলো, চোখ এদিক ওদিক খুঁজতে লাগলো, কি যেন নেই, কি যেন নেই। যেন সম্পূর্ণ হলো না বাসর এখনো। রথিদা বসে শ্রাদ্ধ করছেন, মন অস্বস্তিতে ভরে উঠল। গুরুদেব কোথায়? তিনি এই বেদিতে বসলে তবে তো এ বেদি মানায়, বেদির রূপ পূর্ণ হয়। গুরুদেব মন্দিরে বা উৎসব অনুষ্ঠানে গরদের ধুতি পাঞ্জাবি পরতেন। পাঞ্জাবি বা সিল্কের লুঙ্গি ব্যবহার করতেন বাইরে কোথাও গেলে। নয়তো সদা সর্বদা মোটা সুতির লুঙ্গি আর ঢিলে হাতার পাঞ্জাবি পরতেন। কখনো থাকতো তা গেরুয়া রঙের, কখনো থাকতো সাদা ধবধবে। তার উপরে পরতেন লম্বা জোব্বা। বাইরে বের হবার কালে দুটো জোব্বা লাগাতেন। ভেতরের জোব্বা বুক ঢাকা, পুরাতন কুর্তার মতো বুকের উপরে আড়াআড়ি করে কোমরে বোতাম আটা, আর উপরেরটি গলা হতে পা পর্যন্ত সামনের দিকে সবটাই খোলা, যেন গায়ে আলগা হয়ে ঝুলতে থাকতো জোব্বাটা। নানা রঙের জোব্বা ছিল গুরুদেবের, কালো, ঘন নীল, খয়েরি, বাদামি, কমলা, গেরুয়া, বাসন্তী, মেঘ ছাই, সিল্কের, সুতোর। যখন যেটি পরতেন মনে হতো এইটিই যেন বেশি মানালো তাঁকে। দিনে দিনে মাসে মাসে রং বদলে বদলে সাজতে তিনি ভালোবাসতেন। কখনো নতুন সাজে সেজে বসে আছেন, ঘরে ঢুকে দেখে আপনা আপনি মুখ হতে বেরিয়ে আসতো, বাহ! গুরুদেব খুশির হাসি হাসতেন। শীত সবে যাবো যাবো করছে, এক বিকেলে দেখি গুরুদেব বাসন্তী রঙের জোব্বা পরে বাইরে বসে আছেন। বেলা শেষের আলো পড়ে এসে রং যেন জ্বলে উঠল। বিস্ময় উচ্ছ্বাস দুই মিলিয়ে দেখি, দেখে হাসি, বলি এই সময় এই সাজে যে? গুরুদেবও হাসেন, বললেন, বসন্তের আসার সময় হলো যে। আমি যদি তাকে ডেকে না আনি কে আনবে বল? তাই তো বাসন্তী রঙে সেজে বসন্তকে আহ্বান করছি। দেখলি নে, একটু আগে এক পলকের জন্য দক্ষিণ হাওয়া পরশ বুলিয়ে গেল। লিখছিলাম, উঠে জোব্বা বদলে নিলাম। সেদিন সেই শেষ বেলায় কি অপরূপ রূপই দেখেছিলাম তাঁর। দারুণ গ্রীষ্ম, বেলা 9টা বাজতে না বাজতে দরজা জানলা বন্ধ করে দিয়েও স্বস্তি পায় না লোকে। হাত পাখা, ভিজে মেঝে, ঠান্ডা জল, কিছুতেই আরাম নেই। দেখেছি সেই উত্তপ্ত মধ্যাহ্নে চারদিকের দরজা জানলা খোলা, দিগন্তের হু হু হাওয়া ঝলকে ঝলকে এসে ঝলসে দিচ্ছে ঘরের ভিতরটা। গুরুদেব বসে বসে এক মনে লিখেই চলেছেন। গায়ে তাঁর মোটা কাপড়ের জোব্বা দেখে আরো আঁতকে উঠেছি। বলেছি, গরম লাগে না আপনার? হেসে বলতেন, তোমার যেমন বুদ্ধি, গরম না লাগবার জন্যই তো মোটা জোব্বা গায়ে দিয়েছি। গরম লাগে কেন? গরম হাওয়াটা গায়ে এসে লাগে বলেই তো। মোটা কাপড় দিয়ে গাটা ঢেকে দাও, গরম হাওয়াটা আর গায়ে লাগবে না। এই সহজ বুদ্ধিটা তোমার হলো না? এখন বুঝছ তো মোটা জোব্বা পরেছি কেন? তুমিও একটা মোটা কাপড় গায়ে দাও, দেখবে গরম একেবারে টের পাবে না। ঘন বর্ষায় পরে থাকতেন তিনি গাঢ় নীল রঙের জোব্বা। এই ঋতু ছিল তাঁর সবচেয়ে প্রিয়। মেঘ দেখতে পেলে কি খুশি হতেন গুরুদেব। একবার
অনেক শেষের কথা। গাঢ় নীল জোব্বার কথা বলতে গিয়েই মনে এলো সে কথা। সেদিনও তাঁর গায়ে ছিল এই জোব্বা জোড়া। বলেছি, গুরুদেবকে গরমে কাবু হতে দেখিনি আমরা কখনো আগে। কেউ উহ আহ করলে বলতেন, এমন আর কি অসহ্য ব্যাপার, আমার তো মনে হয় না। একেবারে শেষের দিকের কথা। গ্রীষ্মের তাপ তখন গুরুদেবকে বেশ জানান দিয়ে ছাড়ে। সে সময়ে কষ্ট হতো তাঁর শান্তিনিকেতনে থাকতে, অথচ তিনি আশ্রম ছেড়ে যেতে চাইতেন না বাইরে। বলতেন, কটা দিনই বা, দেখতে দেখতে কেটে যাবে, তারপরই তো বর্ষা শুরু হবে। দিগন্ত জুড়ে কালো মেঘ এগিয়ে আসবে, বাইরে চলে গেলে যে দেখতে পাবো না তা। পাহাড়ের শীতল হাওয়ার চেয়ে আশ্রমের বর্ষার উপরে টান ছিল তাঁর এত বেশি। সেবারে প্রচণ্ড গরম পড়ল এদিকে, দারুণ অনাবৃষ্টি, মাঠ ঘাট ফেটে চৌচির, ধকধকে জলে দিগন্তে হাওয়া। বৈশাখ জ্যৈষ্ঠ কাটল, বর্ষা এই আসে আশায় দিন কাটাতে লাগলেন গুরুদেব। একদিন এমন হয়, মেঘ করে আসে আকাশ ছেয়ে, গুরু গুরু গর্জনও করে, কিন্তু কোনো করুণা করে না শেষ পর্যন্ত। আশ্রমের উপর দিয়ে শালবিথির মাথা ডিঙিয়ে মাঠ পেরিয়ে চলে যায় দূরে কালো মেঘ, অতি অবহেলায়। সবাই চেয়ে থাকি আকাশের দিকে যে আজ বৃষ্টি হবেই, মেঘের পর মেঘ হয়ে আসছে এগিয়ে, এলো এলো এই বর্ষা ঝরে পড়ল। আগ্রহে উল্লাসে ছুটোছুটি করি অঙ্গনে, ক্ষণেক পরেই মলিন মুখে ঘরে ঢুকি। এই প্রহসনই চলতে থাকলো রোজ। এদিকে সবাই ব্যস্ত হয়ে পড়লেন গুরুদেবের জন্য। কালিম্পংয়ে যাওয়ার ব্যবস্থা ঠিক করে ফেলা হলো। আর অপেক্ষা নয়, আজ নয় কাল করে চলেছে এতদিন। এখন যত তাড়াতাড়ি সম্ভব রওনা হতে হয়। গুরুদেব কেমন যেন দুর্বল হয়ে পড়ছেন দিন দিন। গরম যেন আরও বাড়ল। গত কয়েকদিন আকাশের কোনো কোণে এক টুকরো মেঘেরও আর দেখা নাই। গুরুদেব এবারে আর অমত করলেন না, যাবার জন্য প্রস্তুত হলেন। বৌঠান রথিদা আগেই গেছেন সেখানে, তবু গুরুদেবের সঙ্গেও বেশ বড় দল যাবে। বনমালী, মহাদেব, ওরা ঘরের কাজের ৩-৪ জন, মালপত্রের তদারকে জনা ২, গুরুদেবের ওঠানামায় সাহায্য করতে ২ জন, অনুরক্ত ভক্ত জন ৩ গুরুদেবকে পৌঁছে দিয়ে ২-৪ দিন থেকে চলে আসবেন তাঁরা। তাছাড়া সেক্রেটারি তো আছেনই। বিকেলে ট্রেন, সকাল হতে সেক্রেটারি ছুটোছুটি করছেন স্টেশনে, আশ্রমে, আশ্রমে স্টেশনে। তখনকার দিনে বোলপুর স্টেশন এত বড় ছিল না, এত সুব্যবস্থাও ছিল না। ছোট্ট স্টেশন, গাড়ি হতে নেমে অনেকখানি হেঁটে প্ল্যাটফর্মে ঢুকতে হতো। কখনো বা শেষ মুহূর্তে ট্রেন উল্টো প্ল্যাটফর্মে এসে থামতো, তখন আরও মুশকিল হতো। লাইনের উপর দিয়ে পুল পেরিয়ে ওদিকে যেতে হতো। অত সিঁড়ি ভাঙা গুরুদেবের পক্ষে অসম্ভব ছিল। কাজেই কয়েকদিন আগে হতেই স্টেশন মাস্টারকে বলে এখানে ওখানে খবর পাঠিয়ে ঠিক করতে হতো যাতে ট্রেন এই প্ল্যাটফর্মেই আসে। তাছাড়া আর একটা ব্যবস্থা রাখতে হতো। বোলপুর হতে বহু মন চাল বাইরে যায় ট্রেনে করে, তার জন্য ছিল একটা ছোট গেট স্টেশনের এক ধার দিয়ে। সেই গেট খুলিয়ে রাখতে হতো গুরুদেবের জন্য। গুরুদেবের মোটর সোজা সেই গেটের সামনে দাঁড়াতো, ট্রেন গুরুদেবের কামরা ঠিক তার সামনে এনে থেমে থাকতো। গুরুদেবের হাঁটতে হতো না বেশি। শেষ মুহূর্তে এসব ব্যবস্থার এক চুল এদিক ওদিক হলেই মুশকিল, তাই উনি হন্তদন্ত হয়ে কেবল ছুটে বেড়াচ্ছেন। তাছাড়া এতগুলি লোক, শীতের দেশ, মালপত্র, বিছানা, বাক্স, সে এক স্তূপ। আগে হতে সেসব নিয়ে জিম্মে দিতে হবে স্টেশন মাস্টারকে। গুরুদেবের মালপত্র থাকবে আলাদা, এর একটিও যদি ভুলে থেকে যায় তো সর্বনাশ। লেখা, ছবি আঁকার সরঞ্জামই একরাশ। কোনটা যে গুরুদেবের কাজে লাগবে, কোনটা লাগবে না, তা জানা নেই কারও। সেখানে গিয়ে হয়তো বলে বসবেন, আমার সেই জিনিসটা কোথায়? হয়তো সামান্যই জিনিস, কিন্তু তখন তারই বিহনে গুরুদেবের যে জীবন মরণ সমস্যা উপস্থিত হবে, সে সময় তাঁকে ঘিরে যাঁরা থাকতেন তা তাঁরাই জানতেন। পরে হয়তো হেসেছি এ ব্যাপার নিয়ে, কিন্তু তখন সেই মুহূর্তে গুরুদেবের কাছে গিয়ে দাঁড়াবে এমন সাহস থাকে না বুকে। তাই সব কিছুই তাঁর সঙ্গে চলেছে। বিকেল এলো। গুরুদেব আজ যাবেন কলকাতায়, কাল রওনা হবেন কালিম্পংয়ে। মালপত্র, মানুষ সবই চলে গেছে স্টেশনে। গুরুদেব তৈরি হয়ে বসে আছেন। তখন ফোন ছিল না। ট্রেন ঠিক সময় আসছে কিনা খবর জানতে স্টেশনেই যেতে হতো। উনি এসে খবর দিলেন, ট্রেন কোপাই স্টেশন ছেড়েছে, সময় হয়েছে,
এবারে গুরুদেব আপনি উঠুন মোটরে। গুরুদেব মোটরে উঠে রওনা হলেন। ছোট্ট অভিজিৎকে নিয়ে আমি শুধু রয়ে গেলাম উত্তরায়ণ তল্লাটে। কতবারই তো গুরুদেব এমনি যান আসেন, এবারে যে গেলেন কি জানি কেন প্রাণের ভিতরটায় কেমন করতে লাগলো। গুরুদেব তখন উদীচিতে থাকতেন, আমরা থাকি কোণার্কে। গুরুদেবকে তুলে দিয়ে আমি ফিরে এসে কোণার্কের ছাদে উঠে পায়চারি করতে লাগলাম। ওই যে ঈশান কোণে তাল গাছের সারি, তারপরে তালতোড় গ্রাম, তার ওধারে কোপাই স্টেশন, ওখান হতে ট্রেন আসে, স্পষ্ট দেখা যায় ছাদে দাঁড়িয়ে। ওই তো ট্রেন আসছে। হুইসেল দিতে দিতে এগিয়ে এসে পুবের মাঠের ধারে মাটি কেটে নিচু যে রেল লাইন, তার ভিতরে ট্রেন ঢুকে পড়ল। আর দেখা যায় না, এবারে সে বোলপুরে ঢুকবে। আপনা হতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক বেয়ে। সঙ্গে সঙ্গেই চমকে উঠি, এ কি মোটরের আওয়াজ শুনি যে! তাই তো, গুরুদেবের সেই মোটরখানাই তো ঢুকছে উত্তরায়ণের গেট দিয়ে। মোটর যে চলল উদীচির দিকে। ভিতরে কিও সেই ঘন নীল রং, গুরুদেবের জোব্বার। তবে কি! এক ছুটে ছাদ হতে নেমে এলাম। মোটরও ততক্ষণে এসে থেমেছে উদীচির সামনে। হাঁপাতে হাঁপাতে মোটরের কাছে এসে গুরুদেবকে দেখে খুশিতে হেসেই অধীর। দরজার হাতল ধরে দাঁড়িয়ে হাসছি আর বলছি, এই কি হলো গুরুদেব, হ্যাঁ? গুরুদেব গাড়ির ভিতরে বসে বসেই হাসতে লাগলেন। বললেন, দেখ গিয়ে এতক্ষণে স্টেশনে কি হুলুস্থুলু লেগে গেছে। আমার সেক্রেটারি হয়তো ট্রেনের এ মাথা ও মাথা ছুটে ছুটে আমায় খুঁজে বেড়াচ্ছে। গুরুদেব হাসেন আর বলেন, কি কাণ্ড হলো বলতো! লোকজন বাক্স বিছানা সব যে যার কামরায় উঠল মায় জলের কুঁজোটি পর্যন্ত। কেবল আমার ওঠা বাকি। সেক্রেটারি আমায় নিতে এসে দেখবে আমি নেই। অবস্থাটা একবার কল্পনা করে নাও তার। গুরুদেব মোটরে বসে বসেই বলেন আর হাসতে থাকেন। পরে শুনলাম গল্প। গুরুদেব স্টেশনে গেলেন, গিয়ে যেমন প্রতিবারে করেন ছোট গেটটার সামনে মোটরে বসে অপেক্ষা করতে লাগলেন। ট্রেন এলো, সবাই ব্যস্ত জিনিসপত্র ট্রেনে ওঠাতে। সব কিছু উঠে গেলে তবে এসে গুরুদেবকে তোলা হবে ট্রেনে। এমন সময় গুরুদেব তাকালেন আকাশের দিকে, দেখলেন এক কোণায় এক টুকরো কালো মেঘ এগিয়ে আসছে যেন। অমনি ড্রাইভারকে বললেন, মোটর ঘোরাও। ফিরে এলেন আশ্রমে। সেই মেঘও কিন্তু জল হয়ে নামল না শেষ পর্যন্ত। 2-3 দিন পরে আবার রওনা হতে হলো গুরুদেবকে। এবারে সত্যিই গেলেন কালিম্পংয়ে। সেই সেবারেই, যেবারে অসুস্থ হয়ে ফিরে এলেন কলকাতায়। শেষ অসুখ তাঁর। এ ধরনীর আলো ছায়া তাঁকে কি মোহিতই না করে রাখত। কত সময় ডেকে ডেকে দেখাতেন, বলতেন, এই যে শিমুলের কচি পল্লবে আলো পড়েছে, পাতাগুলি হাওয়ায় দুলছে, কি সুন্দর লাগছে, চেয়ে দেখ। পারিস নাকি একে ছবিতে ধরতে? উদীচির ঢাকা বারান্দায় বসে বসে দেখাতেন উদয়নে পড়েছে শরতের তরুণ রবির আলো। বলতেন, দেখ দেখ, এই যে সোনার আলো পড়েছে উদয়নের উপরে, যেন সোনার কাঠি ছুঁইয়ে দিয়েছে কেউ। কেমন একটা অপার্থিব রূপ ফুটেছে নয় কি? চেয়ে চেয়ে দেখি, হ্যাঁ, সোনার আলোই তো বটে। উদয়নের এগিয়ে আসা পিছিয়ে যাওয়া এ দেয়ালে সে আলো একতলা হতে তেতলা অবধি এ এক রূপকথার রাজবাড়ির রূপের বাহার। কিন্তু অপার্থিব রূপ, সে আবার কি? একবার গুরুদেবের মুখের দিকে চাই, আরবার উদয়ন দেখি। গুরুদেব বিস্মিত হন, বলেন, দেখতে পাচ্ছিস নে, মনটা খুশি হয়ে উঠছে না? একটা আনন্দ জাগছে না প্রাণের ভিতরে? ধীরে ধীরে মাথা নাড়ি। হ্যাঁ, একটা যেন কি হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, খুশি খুশি হচ্ছি। কিন্তু গুরুদেবের মুখে চোখে উপচে ওঠা এ কোন হাসি খুশির ছটা? আজও এর নাগাল পাইনি। অসুস্থ হবার আগে পর্যন্ত কখনো দেখিনি গুরুদেবকে কারো সেবা শুশ্রূষা নিতে। দেহে কারো হাতের স্পর্শ তিনি পছন্দ করতেন না। বড়জোর পায়ে একটু হাত বুলিয়ে দিয়েছি আমরা, কি লিখতে লিখতে ধরে গেছে আঙুল, দিনান্তে কখনো হাতখানা বাড়িয়ে দিয়েছেন, দে দেখি আঙুলগুলি একটু টেনে, ওই পর্যন্ত। দেহ তাঁর এত কোমল ছিল যে প্রায় সবারই হাত তাঁর গায়ে কড়া লাগত, তাঁর কষ্ট হতো। বলতেন, কেবল বৌমার হাতই নরম,
অন্যদের হাতে ব্যথা পাই। স্নান করে বেরিয়ে আসতেন স্নানের ঘর হতে, দেখতে পেতাম তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। জল ঢালা, গা মোছা, কাপড় ছাড়া, কাপড় পরা একসঙ্গে এতটা হয়রানির ব্যাপার ছিল তাঁর পক্ষে। কতবার বোঠান বলেছেন, বনমালী, আলু বা আর যাকে আপনার পছন্দ সে না হয় করুক একটু সাহায্য আপনার স্নানের সময়। কোনো দিনও মানেননি তিনি তা। সেবার মাদ্রাজে গেলেন গুরুদেব। কোমরে খুব ব্যথা। সেখানকার এক প্রসিদ্ধ বৈদ্য একটা মালিশের তেল দিলেন। সেই তেল তেমনই পড়ে রইল, মালিশ করাতে রাজি হলেন না। শান্তিনিকেতনে ফিরে এলেন, তখনও ব্যথা তেমনি। বৌঠান অনেক কাকুতি করলেন, রানী দিক একটু মালিশ করে, দেখুনই না একটু উপকার পান কিনা। কয়দিন সমানে বলতে বলতে শেষে তিনি রাজি হলেন। কোণার্কের পশ্চিমের ঘরে বসে তখন গুরুদেব লেখেন দিনভর। জানলা দিয়ে রোদ আসে ঘরে। গুরুদেব রোদে পিঠ দিয়ে বসলেন, মালিশ করে দিলাম। তারপর দিনও দিলাম। ওই হয়ে গেল। আর বসলেন না মালিশ করাতে। বললেন, বৃথা সময়ের অপব্যয় রে, ও সময়টায় আমার অনেকটা লেখা হয়ে যায়। একা বাড়িতে থাকতেন তিনি। রাত্রেও কেউ থাকতে পেত না কাছাকাছি। এক বনমালী থাকত বাড়িতে, তাও তাঁর ঘর হতে দূরে, বারান্দায়। একবার শ্যামলীতে একদিন গুরুদেবের জ্বর হল। শরীর দুর্বল হয়ে পড়ল। বোঠান, মিরাদি সবাই ভাবিত হলেন, গুরুদেব অসুস্থ, একা থাকবেন রাত্রে, এ কেমন কথা। অথচ তাঁর বারণ না মেনে কেউ যে কাছে থাকবে এমন সাহস কারো নেই। কি উপায় করা যায়? অনেক ভেবে ঠিক হলো গুরুদেব ওদিকের ঘরে ঘুমিয়ে পড়বার পর সামনের খোলা উঠোনে পালা করে তাঁরা বসে থাকবেন। তাই হলো। গুরুদেব মশারির ভিতরে ঢুকবার বেশ খানিক পর মিরাদি এসে চুপি চুপি উঠোনে একটা মোড়া পেতে বসলেন। গুরুদেব ঠিক টের পেয়ে গেলেন। একটু পরে তিনিও একটা মোড়া হাতে করে এনে মিরাদির পাশে বসলেন। বললেন, মিরু, দুজন জেগে থেকে কি লাভ আছে কিছু? মিরাদি উঠে চলে এলেন। শেষবারের অসুখ ও একবার রিসিপ্লাস হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এছাড়া গুরুদেবকে অসুস্থ অবস্থায় বিছানায় থাকতে দেখিনি। সামান্য জ্বর, ফ্লু, সর্দি এসব তিনি গ্রাহ্যের মধ্যে আনতেন না। বায়োকেমিক ওষুধ গুরুদেব পছন্দ করতেন খুব। এই ওষুধের প্রতি বিশেষ অনুরাগ ছিল তাঁর। যেবার গুরুদেবের রিসিপ্লাস হয়, আমি তখন কলকাতায়। আমার স্বামীর টাইফয়েড হয়েছে, ওকে নিয়ে ব্যস্ত। গুরুদেব একটু ভালো হয়েই লিখে পাঠালেন, অনিলের জন্য অত্যন্ত উদ্বিগ্ন আছি। আমার বিশেষ অনুরোধ, ওর টেম্পারেচার কমাবার জন্য ওকে আধ ঘন্টা অন্তর পর্যায়ক্রমে ফেরামফস ও ক্যালিসলফ খাওয়াস, তারপর টেম্পারেচার নামলে খাওয়াস নেট্রামসলফ। ওকে অন্য যে কোনো ওষুধই খাওয়ানো হোক, তার সঙ্গে এটা দিলে দোষ হবে না। রোজ পোস্টকার্ডে সংক্ষেপে খবর জানাস। গুঁড়ি গুঁড়ি সাদা সাদা পিল ভরা বায়োকেমিকের এক গাদা শিশি থাকত গুরুদেবের সাথে সাথে। যেখানে যখন বসতেন বা লিখতেন, শিশি সমেত ট্রেটা পাশে থাকা চাই। আর থাকত চিকিৎসার মোটা বইখানা। যখনই সময় পেতেন মন ঢেলে বইখানি পড়তেন, আর তারই ফাঁকে এক একটা শিশি খুলে হাতের তেলেও কতকগুলি পিল ঢেলে মুখে ফেলে দিতেন। কেউ যদি তাঁর কোনো অসুখ বলে ওষুধ চাইতে আসতেন, তাহলে গুরুদেব অত্যন্ত খুশি হতেন। অতি আগ্রহে ওষুধ ঢেলে দিতেন। বারে বারে তাঁর বাড়িতে লোক পাঠিয়ে খবর নিতেন রোগী কেমন আছে। ফিরে ফিরে ওষুধ বদলে বদলে পাঠাতেন। গুরুদেবের গানের বা কবিতার প্রশংসার চেয়ে 1000 গুণ বেশি খুশি হতেন তিনি যদি কেউ এসে বলতো যে গুরুদেবের ওষুধে তাঁর অমুক অসুখটা সেরে গেছে। গুরুদেবের সেই খুশি ভরা মুখ দেখবার মতো ছিল। অনেক সময় এমনও হতো, গুরুদেবকে খুশি করবার জন্য হঠাৎ পেট ব্যথা, মাথা ধরা নিয়ে গুরুদেবের কাছে কেউ কেউ উপস্থিত হতেন, আর গুরুদেবের ওষুধ খেয়ে তখনই ভালো হয়ে যেতেন। গুরুদেব বুঝেও না বোঝার ভান করতেন, বরং প্রসন্নই হতেন। ওকেও কতবার দেখেছি এমনি। কোনো একটা কাজে গাফিলতি করেছেন, জানেন কপালে বকুনি আছে আজ, তাড়াতাড়ি গিয়ে সর্দি কাশি এটা ওটা বলে গুরুদেবের কাছে দাঁড়িয়েছেন। গুরুদেব ওষুধ দিয়েছেন,
মুঠো ভরা সে ওষুধ মুখে ফেলে ঘর থেকে বেরিয়ে এসেছেন। বসন্ত, টাইফয়েড, কলেরার ভয়ে গুরুদেবকে টিকা ইঞ্জেকশন নিতে দেখিনি কখনো। একবার বোলপুরে ও আশেপাশের গাঁয়ে বসন্ত, জল বসন্ত দেখা দিল। দেখতে দেখতে চারদিকের আবহাওয়া আশঙ্কাজনক হয়ে উঠল। শান্তিনিকেতন একটুখানি পথ, রোগ চলে আসতে কতক্ষণ? ডাক্তারবাবু আশ্রম ঘুরে ঘুরে সবাইকে টিকা দিয়ে শেষে এলেন গুরুদেবের কাছে। তিনিই একমাত্র বাকি এখন। তাঁকে টিকা দিতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায় এবারকার মতো। কিন্তু গুরুদেবকে রাজি করানোই এক সমস্যা। আড়াল হতে সকলে ডাক্তারবাবুকে ইশারায় তাগিদ দিতে লাগলেন যে করে হোক গুরুদেবকে টিকা দিয়ে দিতে। ডাক্তারবাবু ভয়ে ভয়ে গুরুদেবের কাছে এগিয়ে এলেন। গুরুদেব এক পলক তাকিয়ে বললেন, আমার কাছে এসেছ কেন ডাক্তার? যাদের ফিরে ফিরে বসন্ত আসে তাদের টিকা দাওগে যাও। আমার অত বছরে বছরে বসন্ত আসে না। এই কথা বলে হেসে পাশে দাঁড়ানো সেক্রেটারির দিকে কটাক্ষ করে লেখায় মন দিলেন। ডাক্তারবাবু যে অবস্থায় ঢুকেছিলেন সেই অবস্থায়ই বেরিয়ে এলেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org